তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ফরবিডেন জোন মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই 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 ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। আসলে একবার চিন্তা করুন, যদি একটা ভয়ঙ্কর মনস্টার যার সাথে পৃথিবীর কোনো মানুষই পারবে না, সে যদি পৃথিবীতে এসে আক্রমণ করার প্ল্যানিং করে, তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আর তাকে থামানোর জন্য কত কত মানুষকে কোরবানি দিতে হবে, বা কিভাবেই তাকে থামানো সম্ভব, সেই সমস্ত ব্যাপারগুলোই দেখব আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি 9টা ড্রাগনকে, যারা কিনা খুবই সুন্দর একটা ঘরকে কোনো একটা পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছিল। আসলে এই পাহাড়টা ছিল এমন একটা পাহাড় যেটা কিনা পৃথিবীর কোনো জায়গাতে ছিল না, এটা ছিল মেঘের উপরের কোনো একটা জায়গায়। আর মানুষ বিশ্বাস করে এখানে একটা ভয়ঙ্কর রকমের পাওয়ার আছে। যদি কেউ এই পাওয়ারটা নিজের কন্ট্রোলে করে নিতে পারে, তাহলে সে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি হয়ে যাবে। সে পৃথিবীকে এক পলকেই ধ্বংস করে ফেলতে পারবে। আর শুধুমাত্র 10,000 বছর পরেই এমন একজনের জন্ম হয় যারা কিনা এতটা ভয়ঙ্কর পাওয়ারকে কন্ট্রোল করতে পারে। আর তখন এদিকে আমরা দেখতে পারি লুশ্যাং নামের একটা ওয়ারিয়রকে, যাকে কিনা তার মাস্টার একটা তলোয়ার দিয়ে দায়িত্ব দেয়, যাতে করে সে সেই সিক্রেট আইল্যান্ডে গিয়ে সেই পাওয়ারটার সেফটি হিসেবে কাজ করে, মানে সেই পাওয়ারটার প্রোটেক্টর হয়ে দাঁড়ায়। আর এই জন্য লুশ্যাং সেখানে যাওয়ার জন্য দু একজনকে সঙ্গী করে নিয়ে যাওয়ার প্ল্যানিং করে। এই জন্য সে এখানে একটা টেস্ট রাখে। সে হাতের মধ্যে থেকে একটা বল বের করে আর তাদের সবাইকে বলে যে যে এই বলটা আমার হাত থেকে নিতে পারবে, সেই সিক্রেট আইল্যান্ডে যাওয়ার ক্ষমতা অর্জন করবে। আর তখন অনেকগুলো যোদ্ধা লুশ্যাংয়ের সাথে ফাইট করে বলটা নেওয়ার জন্য চলে তো আসে। তবে লুশ্যাং এতটাই পাওয়ারফুল ছিল, সে একাই অনেকগুলো মানুষকে ফেস করতে পারত, এই জন্য কেউই তার থেকে বলটা নিতে পারেনি। আর তখন আমরা ইয়োকং নামের একটা ওয়ারিয়রকে দেখতে পারি, যে কিনা ছিল খুবই চালাক এবং খুবই স্পেশাল একজন ফাইটার। আর এইবার সে সিদ্ধান্ত নিয়েছিল সে যেই কোনো মূল্যে বলটা নিয়ে সে সেই সিক্রেট আইল্যান্ডে অবশ্যই যাবে। এই জন্য যখনই সে অনেক চালাকি করে বলটার কাছ পর্যন্ত চলে আসে, তখনই বলটা হঠাৎই সেখান থেকে দৌড় দিয়ে সোজা পাশের একটা গ্রামের দিকে যাওয়া শুরু করে। আর এই ব্যাপারটা দেখার সঙ্গে সঙ্গে এখানে যত ওয়ারিয়র ছিল তারা সবাই দ্রুত সেই বলটাকে ফলো করা শুরু করে। এরপরে সুকোনো তার ফুল স্পিডে সেই বলটাকে ফলো করে গ্রাম পর্যন্ত চলে আসে। তবে যখনই সে বলটাকে ধরতে যাচ্ছিল, তখন সে দেখতে পারে ছোট্ট একটা বাচ্চা গাড়ির নিচে পড়ে যাচ্ছে। এই জন্য সে বলটাকে না ধরে সেই বাচ্চাটাকে সেভ করার জন্য দৌড়ে সেখানে চলে আসে। আর বাচ্চাটাকে সেভ করে সে তাকে তার মায়ের কাছে দিয়ে দেয়। এখন অন্য যেই ওয়ারিয়ররা ছিল তাদের মনে হচ্ছিল যে সুকোন একটা বিশাল বড় বোকামি করেছে, কারণ সেই বলটাকে সেভ না করে এই বাচ্চাটাকে সেভ করা ছিল একটা বিশাল বড় বোকামি। তবে তখন সুকোন তাদেরকে দেখিয়ে দেয় যে সে আসলে সেই বাচ্চাটাকে সেভ করার আগেই অলরেডি বলটাকেও সেভ করে নিয়েছিল। আর তখনই ইউকি নামের আরো একটা লোক এই যুদ্ধের মধ্যে নেমে যায়, আর সেও এই বলটা এখন নিতে চায়। আসলে ইউকির কাছে একটা জাদুর আংটি আর একটা ব্যাসলেট ছিল, যেগুলোর সাহায্যে সে যে কোনো জিনিসকেই কন্ট্রোল করতে পারত। এই জন্য ইউকি আশেপাশের সমস্ত জিনিস কন্ট্রোল করে পেছন থেকে এসে সুকনের উপরে আক্রমণ করে দেয়। আর যখন সুকন নিজের প্রোটেকশন দিতে পারে না, তখন সে এখানে আহত হয়ে পড়ে যায়। আর এরপরে ইউকি তার থেকে বলটা নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে লুশ্যাং ছিল এখানের রাজার দ্বিতীয় ছেলে, আর তার বড় ভাইয়ের নাম ছিল লুও। আর তাদের দুজনের মধ্যে সবসময় এই মারামারি চলতেই থাকতো যে কে সবচেয়ে ভালো যোদ্ধা হবে। আর এই জন্যই তারা দুজন সেই সিক্রেট আইল্যান্ডে যাওয়ার প্রিপারেশন নিয়েছিল। তবে দিন শেষে তাদের বাবা লুয়ের মনে হয়েছে যে লুশ্যাংই হচ্ছে সেখানে যাওয়ার যোগ্য ব্যক্তি, এই জন্য সে ড্রাগন তলোয়ারটা তাকেই দিয়ে দিয়েছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন সুকন বেহুশ হয়েছিল, তখন সে স্বপ্নে তার অতীত দেখতে পারে। আসলে ছোটবেলা থেকেই সুকন ছিল এতিম, আর এই জন্য অনেকগুলো এতিম বাচ্চার সঙ্গে এই শহরের একজন খুবই নামি দামি তলোয়ার মেকার তাকে নিয়ে গিয়েছিল। আর পরবর্তীতে যখন সেই তলোয়ার মেকারের মনে হয়েছিল এই ছেলেটার মধ্যে কোনো একটা স্পেশাল পাওয়ার আছে, সে পড়ালেখায় অনেকটা ভালো, এই জন্য তাকে পড়ালেখা করানোর জন্য শহরের ভালো একটা কলেজে পাঠানো হয়েছিল। তবে এই কাজটাও তেমন একটা সহজ কাজ ছিল না, কারণ সেই তলোয়ার মেকার আর অন্য যেই ছেলেরা ছিল তাকে পড়ানোর বদলে তাদেরকে 10,000 তলোয়ার বানাতে হয়েছিল। আর যদিও সুকন এখন একটু আহত অবস্থায় ছিল, তবে তবুও তার ভাই বোন তাকে সাহায্য করতে চলে আসে। আর তারা এই ডিসিশন অলরেডি নিয়েছে যে যেই কোনো মূল্যে যেই কোনো ওয়েতে তারা সুকনকে সেই স্পেশাল আইল্যান্ডে পাঠিয়েই ছাড়বে। আর তখন এদিকে আমরা দেখতে পারি আলাদা আলাদা জায়গা থেকে আসা বিভিন্ন ওয়ারিয়ররা একটা পোর্টালের কাছে এসে একজোট হয়। আসলে এইটাই হচ্ছে গিয়ে সেই পোর্টাল যেটা কিনা তাদেরকে সেই সিক্রেট আইল্যান্ড পর্যন্ত নিয়ে যাবে। এখানে আমরা কেসিন নামের একটা মেয়েকে দেখতে পারি, যার সঙ্গে 4টা গার্ডকে পাঠানো হচ্ছিল। আর এরপরে যখনই পোর্টালটা চালু করে দেয়া হয়, তখন সমস্ত যোদ্ধারা আস্তে আস্তে করে সিক্রেট আইল্যান্ডের দিকে যাওয়া শুরু করে। আর সুকনের ভাই বোন দূর থেকে দাঁড়িয়েই এই সমস্ত ব্যাপারগুলোকে পর্যবেক্ষণ করছিল। এই জন্য তারা দ্রুত চলে আসে সুকনের কাছে। আর সুকনকে যখনই তারা ঘুম থেকে তুলে, তখন সুকন তাদেরকে দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায়। তবে তারা বলে টেনশন করার তেমন কোনো দরকার নেই, কারণ আমরা অলরেডি দেখতে পেয়েছি কিভাবে সেই সিক্রেট আইল্যান্ডে যাওয়া যায়। সো তুমি যেই কোনো ওয়েতে শহরের সেই পোর্টাল পর্যন্ত পৌঁছাও, এবার সেটা লুকিয়ে লুকিয়ে হলেও।
আসলে এই কাজটা তারা এই জন্য করতে চাচ্ছিল, মানে তারা লুকিয়ে লুকিয়ে এই জন্য যেতে চাচ্ছিল যাতে করে সুকনের সাথে সেখানে তারাও যেতে পারে, কারণ সুকন একা সেখানে গিয়ে তেমন কিছুই করতে পারবে না। যদিও সুকন তার ভাই বোনকে থামানোর চেষ্টা করে আর সে বলে যে পালিয়ে যাওয়াটা তেমন একটা উচিত কাজ হবে না, তবে সুকনের ভাই বোন ছোটবেলা সেই কথাটা তাকে মনে করিয়ে দেয়। সে বলে যে তোকে তলোয়ারবাজি শেখানোর জন্য আমাদেরকে 10 লক্ষ তলোয়ার বানাতে হয়েছে, তাও শুধুমাত্র এই জন্য যাতে করে তুই সেই স্পেশাল পাওয়ারটাকে তোর আন্ডারে নিতে পারিস, আর যদি তুই একবার ফেল করে ফেলিস তাহলে তো আমাদের সমস্ত কিছু বৃথা হয়ে যাবে। আর এরপরে তারা সবাই মিলে কোনো রকমে লুকিয়ে শহরের মধ্যে চলে আসে আর সুকন কোনো রকমে ফাইনালি সেই পোর্টাল পর্যন্ত চলে আসে। তবে এখানে থাকা 2টা গার্ড যখন তাকে দেখতে পারে তখন তাকে দুর্বল বলে সেখান থেকে ভাগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তখনই সুকনের ভাই বোন এখানে চলে আসে আর তারা গার্ডদের সাথে ফাইট করে তাদেরকে হারিয়ে দিয়ে ফাইনালি তারা এই পোর্টালটাকে অ্যাক্টিভেটও করে দেয়। আর এরপর তারা চলে আসে সেই সিক্রেট আইল্যান্ডে। তবে এখানে আসার সঙ্গে সঙ্গে তারা পুরোপুরি শক্ত হয়ে যায়। তারা দেখতে পারে চারপাশে শুধু লাশ আর লাশ পড়ে আছে। আর তখন তারা জানতে পারে এখানের পাওয়ারটা কে পাবে এটা নিয়ে তাদের নিজেদের মধ্যে একটা ফাইটিং শুরু হয়ে গিয়েছিল। এই জন্য লুয়ো তাদের সবাইকে মেরে ফেলেছিল যাতে করে পাওয়ারটা সে নিজে পেতে পারে। আর এখানে লুয়ন সুকন আর তার ভাই বোনদেরকে পালিয়ে যাওয়ার জন্য তো বলে, তবে তখন সে পেছন থেকে আবার ড্রাগন সোয়ার্ড দিয়ে তাদের উপরে আক্রমণও করে দেয়, যেখানে সুকন অনেকটা বাজেভাবে আহত হয়ে যায়। যখন লুয়ন সুকনের উপরে দ্বিতীয় আক্রমণ করে তখন সুকনের সামনে সুকনের একটা ভাই চলে আসে, যে কিনা সুকনের জীবনটাকে সেভ করতে গিয়ে নিজের জীবনটাকেই দিয়ে দেয়। আর এরপরে সুকনের বোন তার গুরুর একটা চাকু তাকে দিয়ে কসম কাটিয়ে বলে যে এখন আমরা এখান থেকে পালিয়ে যাব, কোনো রকমের ফাইটিং আমরা করব না। আর এটা শোনার পরে যখনই সুকন পালিয়ে যেতে চাইছিল তখনই পেছন থেকে লুয়ান তার উপরে তৃতীয় আক্রমণ করে দেয়। তবে তখনই মাঝখানে তাদেরকে বাঁচাতে লুস্যাং চলে আসে আর লুস্যাং তার ভাইয়ের সঙ্গে ফেস করে তাদের সবাইকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। আসলে লুস্যাংও চাইছিল সেই অস্ত্রটাকে নিজের আয়ত্তায় নিতে, এই জন্য সে তার ভাইয়ের সঙ্গে ফাইট করা শুরু করে আর তাদের দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের মারামারি হয়। তবে ফাইনালি লুস্যাং লিউকে মেরে ফেলে আর তার সেই তলোয়ারটাও সে নিয়ে নেয়। আর এদিকে গুহার মধ্যে বসে সুকন তার ভাইয়ের জন্য প্রচন্ড আপসেট হয়েছিল। সে তার মৃত্যুটা কোনোভাবে মেনেই নিতে পারছিল না। তার মনে হচ্ছিল যে এতদিন ধরে তারা যেগুলোর জন্য চেষ্টা করছিল সেগুলো সবই ছিল বৃথা, কারণ সেই পাওয়ারটা তারা কোনোভাবেই কন্ট্রোলে আনতে পারবে না, কারণ সেটা এতটাই পাওয়ারফুল যেটা তাদের কন্ট্রোলের বাইরে। তবে তখনই তার বোন এসে তাকে বলে যে তুমি মাস্টারের যেই চাকুটা ধরে আসো এটা হচ্ছে কি একটা স্পেশাল চাকু, আর কেন জানি না সেই চাকুটার সাহায্যেই সে একবার ভবিষ্যৎ দেখতে পারে। আর ভবিষ্যতে সুকন দেখতে পারে পুরো দুনিয়া জ্বলে পুরো তছনছ হয়ে যাচ্ছে। আর তখন সুকনের বোন ইয়াইয়া তাকে বলে যে এটা হচ্ছে একটা স্পেশাল চাকু, যেটাকে একটা স্পেশাল জিনিস দিয়ে বানানো হয়েছে, যেটা কিনা তোমাকে ভবিষ্যৎ পর্যন্ত দেখাতে পারে। এই জন্য সে তাকে সাহস দিয়ে বলে যে তোমার কোনোভাবেই হাল ছেড়ে দেওয়া উচিত না, তোমার সেই পাওয়ারটার পেছনে যাওয়াই উচিত। আর তাছাড়া যদি তুমি হেরে যাও আর সেই পাওয়ারটা এমন কারো হাতে চলে যায় যে কিনা নিজের স্বার্থে এটাকে ইউজ করবে, তাহলে তুমি মাত্র দুনিয়ার সাথে যেটা হতে দেখেছো সেইটাই আমাদের পরিণতি হবে। সো তোমাকে পারতেই হবে। আর তাছাড়া মাস্টারও সবসময় তোমার মধ্যে একটা স্পেশাল কিছু দেখতো, এই জন্য ইয়ো বিশ্বাস করে যে হয়তোবা সুকনই হচ্ছে সেই ওয়ারিয়র যে কিনা সেই পাওয়ারকে কন্ট্রোল করতে পারবে। আর তখনই তাদের একটা ভাই প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে তাদের সামনে চলে আসে আর তাদেরকে গুহার মধ্যে হওয়া পাথর সম্পর্কে বলা শুরু করে। আসলে এখানে মানুষগুলোকে পাথর বানিয়ে ফেলা হয়েছিল, আর যখনই তারা একটা হাতকে টাচ করে তখন সেই হাতটা দৌড়ানো শুরু করে। আর পরবর্তীতে আমরা জানতে পারি এইটা আসলে অন্য কেউ ছিল না, এটা ছিল কেসি নামের সেই মেয়েটা। আসলে যখনই তার হাতটাকে টাচ করা হয়েছে তখন এই হাতটা দৌড়ে গিয়ে তার হাতের সাথে জোড়া লেগে গিয়েছিল, যেই জন্য এখন সে আবারও জীবিত হয়ে গেছে। আর এইটা দেখার পরে সুকন আর তার ভাই বোন প্রচন্ড ভয় পেয়ে যায়, এই জন্য দৌড়ে তারা সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে। তবে তখন বাইরে বরফ পড়ছিল আর চারপাশে ঘন কুয়াশা ছিল, এই জন্য তারা চারপাশে কিছু দেখতেও পারছিল না। তবে তখনই ইউকি নামের সেই ওয়ারিয়রটা তাদের সামনে এসে কোথা থেকে যেন পড়ে আর সে দ্রুত এখান থেকে পালিয়ে জীবন বাঁচানোর জন্য বলে, এই জন্য তারা সবাই দৌড়ানো শুরু করে। তবে তখনই তাদের সামনে একটা ভয়ঙ্কর মনস্টার চলে আসে, যেটা কিনা ছিল খুবই বড় আর খুবই পাওয়ারফুল। এই জন্য যখনই সে এসে তাদের উপর আক্রমণ করে দেয় তখন সুকন আর তার ভাই বোন তাকে ফেস করার ট্রাই করে। সুকন সেই মনস্টারের উপরে উঠে যায় আর তার ভাই বোনকে সেখান থেকে সরে যাওয়ার জন্য বলে। তবে তখনই মনস্টার তার বুকের মধ্য থেকে একটা স্পেশাল জিনিস বের করে, যেটার কবলে সুকনের ভাই আর বোনের মধ্য থেকে একজন পড়ে যায়, যেই জন্য সে সেখানেই পাথরে কনভার্ট হয়ে যায়। মানে সেই রকম পাথরে সে কনভার্ট হয়ে যায় যেমন পাথরগুলো তারা গুহার মধ্যে দেখতে পেয়েছিল। আর সে তার ভাইয়ের মধ্যে সমস্ত এনার্জি নিজের মধ্যে নিয়ে নেয়। এরপরে যখনই সেই ইয়োর উপরে আক্রমণ করতে যাচ্ছিল তখন ইয়ো সেই চাকুটা বের করে ফেলে। আর কেন জানি না এই চাকুটা দেখার পরে মনস্টার এই চাকুটাকে প্রচন্ড ভয় পাচ্ছিল। তবে একটু পরে সেই ইয়োকেও ধরে দূরে ছুঁড়ে মারে, আর এই জন্য সুকন সেই চাকুটা নিয়ে তাকে ফেস করার ট্রাই করে। তবে এতে করেও তেমন কোনো লাভ হয় না, কারণ একটু পরে সুকনকেও সে ধরে ছুঁড়ে মারে,
যদিও তারা সমস্ত ভাই বোন মিলে যেই কোনো ওয়েতে এইটাকে মারার অনেক ট্রাই করছিল, তবে আসলে কোনো কাজই হচ্ছিল না। এক এক করে তার ভাই বোনের মৃত্যু হয়ে যাচ্ছিল। আর যখন সুকন তার চোখের সামনে তার ভাই বোনকে মরতে দেখতে পাচ্ছিল, তখন তার মাথা এত বেশি গরম হয়ে যায় যে সে তার সম্পূর্ণ পাওয়ার দিয়ে গিয়ে মনস্টারের উপর আক্রমণ করে। আর ফাইনালি কোনো রকমে সেই মনস্টারকে হারিয়েও দেয়। আর এই মনস্টারের মধ্যে সমস্ত পাওয়ার এখন সুকনের মধ্যে চলে আসে। আর এটা দেখার পরে সুকন অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আমরা দেখতে পারি এখন শুধুমাত্র সুকনের বোন আর তার একটা ভাই জীবিত ছিল। তবে এগুলো দেখার পরে ইউকি নামের সেই যোদ্ধা প্রচন্ড ভয় পেয়ে যায়, আর সে এখান থেকে পৃথিবীতে আবারও ব্যাক করতে চায়। তবে যখন সে পোর্টালের কাছে গিয়ে দাঁড়ায়, তখন পোর্টাল তাকে কোনোভাবেই পৃথিবীর দিকে নিচ্ছিল না। আর তখন এগুলো দেখার পরে ইয়োর মনে হয় যে তারা যেটা অর্জন করার জন্য এসেছে সেটা যতক্ষণ পর্যন্ত তারা অর্জন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা পৃথিবীতে ব্যাক করতে পারবে না। তবে তখনই তারা চারপাশ থেকে কিছু শব্দ শুনতে পারে, আর তারা বুঝতে পারে কিছু না কিছু তো তাদের উপরে আক্রমণ করার ট্রাই করছে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে এগুলো ছিল কেসির সেই 4টা বডিগার্ড, যাদের কাছে কিনা অদৃশ্য হওয়ার পাওয়ার ছিল। আর এখন তারা অদৃশ্য হয়েই সুকন আর তার সমস্ত ভাই বোনকে এখানে অ্যারেস্ট করে ফেলে। আর যখনই তারা তাকে মারতে যাচ্ছিল, তখন সুকন বারবার করে কেসিকে বোঝানোর ট্রাই করে যে দেখো, তুমি একা কোনোভাবেই সেই পাওয়ারটাকে অর্জন করতে পারবে না, আমাদের সবার একসাথে হয়ে কাজ করা উচিত। আর এটা শোনার পরেই কেসির মনে হয় যে তাকে জীবিত রাখা উচিত, এই জন্য সে তার গার্ডদেরকে তাদেরকে মারার জন্য না করে দেয়। তবে তখন তারা চারপাশ থেকে আরও কিছু শব্দ শুনতে পারে, এই জন্য তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর তখন তারা দেখতে পারে আগের মনস্টারের মতোই আরও কিছু ভয়ঙ্কর মনস্টার তাদের উপরে আক্রমণ করতে চলে এসেছে। এই জন্য তারা বুঝতেই পারছিল না এখন তারা কি করবে, এই জন্য তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যদিও তার গার্ডদের মধ্যে ইনভিজিবল হওয়ার পাওয়ার ছিল, তবে তবুও এই মনস্টাররা তার 2টা গার্ডকে মেরে ফেলে। আর তখন কেসি এখানে একটা দরজা ওপেন করে দেয়। তবে এই দরজার সামনেও কোনো রাস্তা ছিল না, এই দরজার সামনে ছিল বিশাল বড় একটা গর্ত, যেখানে একটা পাথরের প্ল্যাটফর্ম ছিল, যেটা কিনা হাওয়ার মধ্যে ঝুলছিল। তবে তখনই সেই মনস্টারদের মধ্যে একটা মনস্টার তার বুকের মধ্য থেকে একটা স্পেশাল পাওয়ার দিয়ে তাদের উপর আক্রমণ করে, যেই জন্য তারা সবাই ছিটকে গিয়ে সেই পাথরের উপরে পড়ে, যেই জন্য সেই পাথরটা আস্তে আস্তে করে ভাঙা শুরু করে। এখন তারা বুঝতে পারছিল যে হয়তো তাদের মৃত্যু তাদের সামনে চলে এসেছে। তবে সুকন তার ভাই বোনদেরকে হারানোর জন্য এখনও রেডি ছিল না, এই জন্য সে ইয়োর হাতটা ধরে টান দেয়, আর তার পাওয়ারের মাধ্যমে সবাইকে তার পাওয়ারের আন্ডারে এনে সে তাদের সবাইকে টেলিপোর্ট করে একটা সেফ জায়গায় নিয়ে আসে। এখন যেহেতু সুকনের জন্য সবার জীবন সেভ হয়েছে, এই জন্য কেসি তার সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। তবে সে তাকে ক্লিয়ার করে এটা বলে দেয় যে যখনই আমি সেই পাওয়ারটা দেখতে পাবো, তখন সেই পাওয়ারটাকে অ্যাচিভ করার জন্য আমি নিজে ট্রাই করব, এরপরে অন্য কেউ। এর একটু পরেই তারা সবাই চলে আসে একটা স্পেশাল রুমের মধ্যে, যেখানে তারা একটা স্পেশাল রকমের লাশ দেখতে পারে, যেই লাশের মুখে একটা মাস্ক ছিল। এখন কেসির মনে হয় যে এইটাই হচ্ছে গিয়ে সেই পাওয়ারের উৎস, যেটা কিনা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই সে হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল। এই জন্য সে সেই মাস্কটা নেয়ার জন্য লাশের কাছে চলে আসে। তবে যখনই সে হাত বাড়ানোর ট্রাই করে, তখনই এখানের পরিস্থিতি খারাপ হওয়া শুরু হয়ে যায়। এই জন্য সুকন গিয়ে তাকে থামানোর ট্রাই করে। সে তাকে বলে যে এইটা দেখতে খুবই ইজি মনে হচ্ছে, আমার মনে হয় না এটা সেই পাওয়ারের উৎস, আর তাছাড়া এখানে কোনো একটা বিপদ লুকিয়ে থাকলেও থাকতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এত ভয়ঙ্কর পাওয়ারের উৎস কোনোভাবেই এতটা ইজি হতে পারে না। তবে তখনই কেসির উপরে কেসির গার্ডই আক্রমণ করে দেয়, যাতে করে সে এই মাস্কটা নিজের জন্য ট্রাই করতে পারে। আর এরপরে যখনই সে গিয়ে সেই মাস্কটাকে ধরে, তখনই এই রুমের মধ্যে সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর সেই মাস্কটা সেই গার্ডটাকে পোড়ানো শুরু করে। আর সে তাকে ততক্ষণ পর্যন্ত পোড়ায় যতক্ষণ পর্যন্ত না সে ছাই হয়ে উড়ে যায়। আর এর একটু পরে আস্তে আস্তে করে ছাদটাও নিচের দিকে আসা শুরু হয়ে যায়, যেই জন্য তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা বুঝতেই পারছিল না কিভাবে এটাকে আটকানো যায়, এই জন্য তারা চারপাশে চেক করা শুরু করে। আর তখনই সুকি দেখতে পারে যে এখানে 5টা পাথরের টুকরো আছে। যদি তারা 5 জন সেই 5টা পাথরের টুকরোর উপরে দাঁড়িয়ে পড়ে, তাহলেই হয়তো দরজাটা ওপেন হয়ে যাবে। তবে যদি একজন পাথরের থেকে সরে যায়, তাহলেই সেই দরজাটা আবারও বন্ধ হয়ে যাবে। এই জন্য ইউকি তার পাওয়ারের ইউজ করে এখানে থাকা মূর্তিগুলো একটা একটা করে সেই পাথরের উপরে বসানো শুরু করে। তবে ফাইনালি তারা দেখতে পারে এখানে শুধু 4টাই মূর্তি ছিল। এই জন্য ইউকি নিজেকে স্যাক্রিফাইস করার জন্যও রেডি ছিল। তবে একেবারে শেষ মুহূর্তে সুকন তার পাওয়ারের ইউজ করে ইউকিকে টেলিপোর্ট করে কোনো রকমে তার জীবনটা সেভ করে। আর মাথা ঠান্ডা হওয়ার পরে ইয়ো তার স্পেশাল চাকুটা সুকনকে দিয়ে দেয়, কারণ তার মনে হয় যে সুকনই হচ্ছে গিয়ে এটার আসল উত্তরসূরি। আর তখন আমরা দেখতে পারি কেসি তার পাওয়ারের ইউজ করে তার সমস্ত জখমগুলো ঠিক করে ফেলছিল। আর এর একটু পরে তারা সবাই মিলে চলে আসে একটা বিশাল বড় আর একটা ভয়ঙ্কর দরজার সামনে, যেটার উপরে তারা 3টা চকচকা চিহ্ন দেখতে পারে। আর তখন কেসি তাদেরকে বলে যে এই দরজাটার ওই পারেই হচ্ছে গিয়ে সেই স্পেশাল পাওয়ারটা, যেটা যে পাবে সে হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পার্সন। এই জন্য তারা দরজাটাকে অনেকভাবে খোলাখুলি করার ট্রাই করে, তবে কোনোভাবেই তারা দরজাটাকে খুলতে পারছিল না। তবে তখনই এখানে লুশ্যাং চলে আসে পেছন দিয়ে, আর সে এসে কেসির যেই লাস্ট বডিগার্ডটা জীবিত ছিল তাকেও এখানে শেষ করে দেয়। আর তখনই এখানে একটা চকচকা চিহ্ন মুছে যায়।
আর তখন লুসেং তাদের সবাইকে বলে যে এই দরজাটা খোলার জন্য তাকে 3টা মানুষের বলি দিতে হবে, তাহলেই দরজাটা খুলে সে ওই পারে যেতে পারবে। আর এই জন্যই প্রথমে সে তাদেরকে পালিয়ে যেতে সুযোগ দিয়েছিল, যাতে করে তাদেরকে এখানে এনে সে দরজা খোলার জন্য বলি দিতে পারে। এখন যেহেতু লুসেংয়ের আরও 2টা বলির প্রয়োজন, এই জন্য সে দ্রুতই তাদের উপরে আক্রমণ করে দেয়। তবে কোনো রকমে সুকন বাকি 3জনকে সেভ করতে পারলেও তার শেষ জীবিত ভাইটাকে সে সেভ করতে পারে না। লুসেং এসে তার গলা টিপে ধরে আর তাকে মারা শুরু করে। যদিও সুকন বারবার করে তাকে বাঁচানোর ট্রাই করছিল, তবে তার লক্ষ্য চেষ্টার পরেও কোনোভাবেই সে তার ভাইকে সেভ করতে পারছিল না। আর তার ভাইয়ের মৃত্যুর পরে আরও একটা চিহ্ন গায়েব হয়ে যায়, যে জন্য এখন শুধু একটা বলির প্রয়োজন ছিল। এই জন্য সুকন সেই স্পেশাল চাকুটা বের করে সেইটা দিয়ে গিয়ে লুসানের উপরে আক্রমণ করে দেয়। তবে এরপরে লুসেং তার স্পেশাল ড্রাগন তলোয়ারটা বের করে সেইটা দিয়ে বারবার করে সুকনের উপরে আক্রমণ করা শুরু করে, যে জন্য একটা পর্যায়ে এখানে সুকনের মৃত্যুই হয়ে যায়। যে জন্য একটু পরেই সেই দরজাটাও ওপেন হয়ে যায়। ইয়ো যখন দেখতে পারে দরজাটা খুলছে, তখন সে সেই স্পেশাল চাকুটা নিয়ে দরজাটার মধ্যে দৌড়ে চলে যায়। আর এই সুযোগে ইউকি কোনো রকমে লুসেংকে এখানেই আটকে রাখার ট্রাই করে। তবে লুসেং খুব সহজেই এখান থেকে ফ্রি হয়ে ইয়োর পেছনে দৌড়ে সেই দরজার মধ্যে ঢুকে যায়। যখনই ইয়ো সেই স্পেশাল পাওয়ারটাকে নষ্ট করার ট্রাই করছিল, তখনই পেছন থেকে লুসেন তার ড্রাগন তলোয়ারের মাধ্যমে ইয়োর উপর আক্রমণ করে, যে জন্য ইয়ো সেখানে আহত হয়ে যায়। আর তখন পেছন থেকে সেই স্পেশাল দরজাটাও বন্ধ হয়ে যায়। আর লুসেং মধ্যে একটা মাস্কের মতো কিছু পেয়ে যায়, যেটা কিনা ছিল অর্ধেক কাটা অবস্থায়। তার মনে হচ্ছিল এইটাই হয়তোবা সেই স্পেশাল জিনিসটা। এই জন্য যখনই সে এইটা মুখের মধ্যে লাগায়, তখন এই মাস্কটা অটোমেটিকলি তার পুরো মুখটাকে কাভার করে ফেলে। আর চারপাশ থেকে একটা স্পেশাল রকমের অদ্ভুত পাওয়ার এসে তার নিজের বডিটাকে তাদের কন্ট্রোলে নেওয়ার ট্রাই করে। আর তখন আমরা দেখতে পারি বাইরে অনেকগুলো মনস্টার চারপাশ থেকে তাদেরকে ঘিরে ধরে, যে জন্য এখানে দরজাটা পুরো ব্লাস্টই হয়ে যায়। আর যখনই লুসেং দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন কেসি তাকে দেখার পরে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে এইটা কোনো মহান শক্তি ছিল না, এইটা ছিল ডিমন কিং এর একটা প্ল্যান। আসলে লুসেংয়ের শরীরের মধ্যেই ডিমন কিং এখন এন্ট্রি নিয়েছে। আসলে তার প্ল্যান ছিল এই মহান শক্তির ব্যাপারে তাদের সবাইকে বলে, যাতে করে সে যোদ্ধাদেরকে এখানে নিয়ে আসতে পারে, আর সবচেয়ে সেরা যোদ্ধার শরীরের মধ্যে সে এসে নিজেকে সে আবারও জীবিত করতে পারে। আর এখন যেহেতু ডিমন কিং আবারও তার পাওয়ার ফিরে পেয়ে গেছে, এখন পৃথিবীকে ধ্বংস করার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। আর তখনই ডিমন কিং তার পাওয়ারও দেখানো শুরু করে দেয়, আর এখানে একটা ভূমিকম্প শুরু হয়ে যায়। আসলে ডিমন কিং তার পাওয়ারের সাহায্যে এই হাওয়ার মধ্যে উড়ন্ত আইল্যান্ডটাকে পৃথিবীর মধ্যে ফেলে পৃথিবীটাকে ধ্বংস করার একটা প্ল্যানিং করছে। তবে তখন কেসি বুঝতে পারে যে হয়তোবা ডেমন কিং এর পাওয়ার এখনো পুরোপুরিভাবে অ্যাক্টিভেট হয়নি, কারণ সে যেই পাওয়ারটা দেখানোর কথা ছিল সেটা এখন পর্যন্ত সে দেখাতে পারছে না। এই জন্য কেসি ইউকি আর ইয়োকে বলে তাকে সেভ করার জন্য, কারণ সে এখন তার সর্বশেষ পাওয়ারটার ইউজ করে যে কোনো ওয়েতে সুকনকে জীবিত করবে। আর তখন পৃথিবীতে লু আর তার সমস্ত সোলজাররা মিলে তাদের সমস্ত তলোয়ারগুলোকে আকাশের দিকে ছুঁড়ে মারে, যে জন্য প্রত্যেকটা তলোয়ার গিয়ে সেখানে একটা শিল্ডের মতো বানিয়ে ফেলে। আর এদিকে ইউকি মনস্টারদের থেকে বাঁচানোর জন্য তার পাওয়ারের ইউজ করে এখানে একটা দেয়াল বানিয়েছিল, যাতে করে সে কোনো রকমে নিজেকে একটু সেফ রাখতে পারে। তবে যেহেতু বারবার করে দেয়ালের উপরে আক্রমণ করছিল, এই জন্য ইউকি আর কোনোভাবেই তার শক্তিটা ধরে রাখতে পারছিল না। এই জন্য সে ফাইনালি নিজেকেই স্যাক্রিফাইস করে এখানের যেই পুলটা ছিল সেটাকেই নষ্ট করে দেয়। আর এদিকে কেসি সুকনকে তার আত্মাটা এই আশায় দিয়ে দেয় যে যখন সুকন জীবিত হবে তখন এই মনস্টারের হাত থেকে সে দুনিয়াকে সেভ করবে। আর যখনই সে তার আত্মাটা তাকে দিয়ে দেয়, তখন সুকনের হার্টবিট আবারও বিট করা শুরু করে আর সুকন জ্ঞান ফিরে পায়। তবে সুকন জ্ঞান ফিরে পায় এমন একটা অদ্ভুত জায়গায় যেখানে সমস্ত কিছু ভাঙাচোরা অবস্থায় ছিল, আর এখানে একটা রহস্যময় লোক অলরেডি উপস্থিত ছিল। এখানে এই লোকটা তাকে বলে, তোমার মরার সময় এখনো হয়নি, তোমাকে যেই কোনো মূল্যে ডেমন কিংকে হারাতেই হবে, আর নয়তোবা পুরো পৃথিবী নষ্ট হয়ে যাবে। যখন সুকন তার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন সে তাকে বলে যে একজন গডই শুধুমাত্র তাকে হারাতে পারে। তবে এইটা শোনার পরে সুকন প্রচণ্ড শক্ট হয়ে যায়, কারণ সে জানতো যে কয়েক হাজার বছর ধরে কোনো গডই তাদেরকে সেভ করতে আসেনি, আর এই জন্য এখন বাধ্য হয়ে তাদেরকেই সমস্ত ব্যাপারগুলোকে ফেস করতে হচ্ছে। তবে তখনই সেই লোকটা তার ফেসটা দেখায়, আর তখন আমরা দেখতে পারি এটার অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে ভবিষ্যতের সুকন। আর এই লোকটা তাকে বলে যে ভবিষ্যতে সেই গিয়ে একজন গড হবে, আর তাছাড়া এখন সে যেই কষ্টগুলো ফেস করছে সেগুলো একটা সময় এতটাই পাওয়ারফুল হয়ে যাবে যে এগুলো তাকে একটা গডেই তখন কনভার্ট করে ফেলবে। আর একটু পরে যখনই সুকন জ্ঞান ফিরে পেয়ে যায়, তখন প্রথমেই সে ইয়োকে বাঁচানোর জন্য তাকে সোজা পৃথিবীতে তার ঘরে নিয়ে আসে। তবে এইটা করতে গিয়ে সে আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। এরপর সে উড়ে সেই সিক্রেট আইল্যান্ডের মধ্যে চলে আসে, আর এখানে সেই স্পেশাল চাকুটার সাহায্যে সমস্ত মনস্টারদেরকে এক এক করে মারা শুরু করে। আর যখন তারা সবাই মারা যায়, তখন তাদের সমস্ত শক্তি সে নিজের মধ্যে টেনে নিয়ে আসে। আর এদিকে ডেমন কিং সুকনকে অফার করে তার সাথে এসে মিলিত হওয়ার জন্য, কিন্তু সুকন তাকে সরাসরি না করে দেয়। এই জন্য তাদের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়ে যায়, যেই মারামারির মধ্যে সুকনের সেই স্পেশাল চাকুটা পর্যন্ত ভেঙে যায়।
আর এরপরে যখন তাদের মধ্যে এই ভয়ঙ্কর মারামারিটা চলছিল তখন সেই ভয়ঙ্কর মনস্টার তাকে বলে যে তুমি হচ্ছে একজন নর্মাল মানুষ, তুমি যদি 1012 জন্মগ্রহণ করো তবুও তুমি আমাকে হারাতে পারবে না। আর এইটা বলার সঙ্গে সঙ্গেই সে নিজের সমস্ত পাওয়ারটা এক জায়গায় করে ফেলে আর সেটা দিয়ে সুকনকে মেরে সে হাওয়ার মধ্যে উড়িয়ে দেয়। তবে এই হাওয়ার মধ্যে ওড়ার সময় সুকনের পাওয়ার আরও অনেক গুণ বেড়ে যায়। আর এই জন্য সুকন এখন তার পাওয়ারের ইউজ করে ডেমন কিংকে 1000 বছর ভবিষ্যতে পাঠিয়ে দেয়। এখন 1000 বছর পরেও ডেমন কিং যেই কোনো ওয়েতে পৃথিবীকে এখনও ধ্বংস করতে চায়। তবে এখন সুকন যে কিনা একজন গড হয়ে গেছে, সে অনেক শান্তভাবে শুধুমাত্র একটা টোকা দিয়েই তাকে ভস্ম করে দেয়। আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।